নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, গতকালকে আমি বলেছিলাম যে পিকচার আভি ভি বাকি হে মেরে দোস্ত। সত্যি পিকচারের আরো একটা ট্রেলার কিন্তু ভারত সরকার দেখিয়ে দিল বাংলাদেশকে। দেখুন, রিসেন্টলি গত শুক্রবার ভারত সরকারের তরফ থেকে একটা বড় ঘোষণা হয়েছে। আমরা বারবার বলছিলাম যে বাংলাদেশ থেকে পুরোতরে সম্পূর্ণভাবে, আমার ভিডিওতে প্রচুর কমেন্ট আসে যে বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে প্রত্যেকটা আইটেম যেগুলো ভারতে ঢুকছে সেগুলো বন্ধ করে দেওয়া উচিত। ভারতের উচিত সেগুলোকে বন্ধ করে দেওয়া, কারণ সেম প্রোডাক্ট আমাদের ভারতবর্ষেও কিন্তু হয়ে থাকে এবং সেগুলো খুব গুণমানের দিক দিয়েও ভালো। যখন ভারতে গুণমানের দিক দিয়ে ভালো প্রোডাক্ট আমরা পেয়ে যাচ্ছি, তখন আমরা কেন অন্য দেশ থেকে ইম্পোর্ট করে আমাদের বৈদেশিক মুদ্রা আমরা খরচ করব, তাই না? তো আজকে হয়তো কোথাও না কোথাও সরকার সেটা শুনতে পেয়েছে এবং একটা বড় ধাক্কা পেয়েছে বাংলাদেশ। কি করেছে? আপনারা সকলেই জানেন যে 9 এপ্রিল বাংলাদেশকে প্রথম একটা ধাক্কা দিল ভারত সরকার। কি করলো? ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চীনে গিয়ে ভারতের 7 সিস্টার নিয়ে, ভারতের উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য রয়েছে, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ, এই 7টি রাজ্য নিয়ে যে 7 সিস্টার আছে, তার নাকি গার্জেন বাংলাদেশ বললো যে সমুদ্র পথ যেহেতু এই রাজ্যগুলো নেই, তাই এই রাজ্যের গার্জেন আমরা। চীনকে ইনভাইট করলো যে আমাদের দেশে আসুন আর এই রাজ্যের সঙ্গে ব্যবসা করুন। কত বড় সাহস, একবার ভেবে দেখুন। সেই কথার জেরে কিন্তু ভারত সরকার 9 এপ্রিল ভারত থেকে বাংলাদেশের প্রোডাক্ট, বাংলাদেশের আইটেম ভারতের আকাশপথ ব্যবহার করে এবং ভারতের এয়ারপোর্ট ব্যবহার করে তারা কোথায় পাঠাতো? বিদেশে পাঠাতো, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে পাঠাতো। সেগুলোকে স্থগিত করে দিল। মানে ভারতের ট্রান্সশিপমেন্ট, বাংলাদেশ থেকে ভারতকে ব্যবহার করে যে ট্রান্সশিপমেন্ট দেওয়া ছিল সেটা বাতিল করে দেওয়া হলো। আর এতে কিন্তু অনেক ওরা জ্বলে পড়ে উঠেছিল। তাই ওরা বলল আমরাও এর অ্যাকশন যেটা নিয়েছে ভারত সরকার, তার রিয়াকশনটা আমি দেখাবো। ডক্টর ইউনূস কি করলেন? ভারত থেকে সুতো আমদানি স্থলপথ দিয়ে বন্ধ করে দিলেন। বুঝুন, ভারত থেকে স্থলপথ দিয়ে সুতো আমদানি করা বন্ধ করে দিল ইউনূস সরকার। আর এত বড় যে ডিসিশন ভারতের বিপক্ষে তারা নিয়ে ফেললো, নেওয়ার পরে আর সামলাতে পারলো না। কি করলো ভারত সরকার? তারপরে আবার একটা বড় ঘোষণা করে দিল 17ই মে। ভারত সরকার কি ঘোষণা করলো? যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য আসে আমাদের ভারতে, মানে ফুড, তৈরি করা ফুড, প্যাকেজিং, ড্রিঙ্ক, বিভিন্ন রকম খাদ্যদ্রব্য আমাদের বাংলাদেশ থেকে ভারতে আসে। এই পশ্চিমবঙ্গ বর্ডার, ত্রিপুরা বর্ডার, আসাম বর্ডার, এগুলো বর্ডারকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের খাবার আমাদের ভারতে আসে। তো সেই সব খাবারের ওপর নিষেধাজ্ঞা জারি করে দিল স্থলবন্দর দিয়ে। মানে এই বর্ডার দিয়ে ওই ধরনের প্রোডাক্ট আর আসবে না। তার প্রপার রিজনও আছে। আমাদের দেশের সেম প্রোডাক্ট ওর চাইতে গুণমানে অনেক ভালো, সেগুলো আমরা ব্যবহার করে থাকি, আমাদের দেশের তৈরি। সেগুলো যখন আমরা দেশের তৈরি পাচ্ছি তখন আমরা অন্য দেশ থেকে কেন নেব? তাই স্থলবন্দর দিয়ে আসতে পুরো নিষেধাজ্ঞা করে দেওয়া হলো। বলা হলো জলপথ দিয়ে আসতে পারে। এই ঘোষণা হওয়ার পরেই বাংলাদেশের যে মিডিয়া, তাদের সুর কিন্তু নরম হতে শুরু করছিল। এর মধ্যেই আরো একটা খাড়ার ঘা, বলে না সেই মরার উপর খাড়ার ঘা, এরকম একটা ব্যাপার আর কি কথাটা। যাই হোক, বাংলাদেশকে গত শুক্রবার আবার একটা ঘোষণা দিল ভারত সরকার যে পাট জাতীয় যে সমস্ত দ্রব্য বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে সেগুলো কিন্তু নিষেধাজ্ঞা দিয়ে দিল ভারত। সেগুলো বন্ধ হয়ে গেল। কি কি? কাঁচা পাট, পাটের তৈরি যে রোল সেইগুলো, প্লাস পাটের তৈরি সুতো এবং আরো কিছু কাপড় জাতীয় দ্রব্য, সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হলো। মানে এক কথায় বলা যেতে পারে পাট থেকে তৈরি যে সমস্ত দ্রব্যগুলো আছে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে সেগুলো বন্ধ করে দেওয়া হলো। তার দেখুন, এখন অনেকে বলতে পারেন যে বাংলাদেশে পাট হয় প্রচুর পরিমাণে, তাই বাংলাদেশ থেকে আসছে, তো খুবই ভালো কথা। কিন্তু আপনারা এটা ভুলে যাবেন না যে পাট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সারা ভারতের মধ্যে সবচাইতে বেশি হয়। তো পশ্চিমবঙ্গের যে পাটগুলো হয় সেই পাট চাষিরা কিন্তু কোথাও না কোথাও এই জায়গায় একটু স্বস্তির মুখ দেখলো। আজকে পশ্চিমবঙ্গের যে পাট চাষিরা রয়েছে তারা এত খরচ করে কোনো রকম ভাবেই তার প্রফিট বের করতে পারতো না, কিন্তু এখন এই নিষেধাজ্ঞা যদি কন্টিনিউয়াসলি চলে তাহলে আমাদের পশ্চিমবঙ্গের পাট চাষিরা কিন্তু কোথাও না কোথাও লাভবান হবে।
আর এটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। এই ধরনের আরো অনেক বাকি আছে। এখনো বলছি, পিকচার अभी भी बाकी है मेरे दोस्त, सिर्फ ये तो शुरुआत है। এখন সবে শুরু করলাম আমরা, পিকচার এখনো অনেক বাকি আছে। রিসেন্টলি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি কি বললেন? বললেন আমরা ভারতের সঙ্গে যে কোনো মুহূর্তে ডায়ালগের জন্য, মানে কথাবার্তার জন্য রেডি রয়েছি। যদি ভারত যখন ডাকবে, ত্রিদেশী হোক, দুই দেশের মধ্যে হোক, আমরা তখন রাজি আছি। যে কোনো মুহূর্তে আমরা কথা বলতে রাজি। এই হিসাবটা এতদিন কিন্তু ছিল না। তারা কি বলতো? তারা সবসময় উগ্র মেজাজে কথা বলতো। এরা যদি একটা করে, আমরা আরো একটা করব। তো এইরকম খেলা খেলা যখন চলছে, তখন চলতে দিন না, চলতে দিন, দেখি কতদূর যায়। এখন আমাদের হাতে অস্ত্র আছে। আপনারা ধারণাও করতে পারবেন না যে ভারত বাংলাদেশকে কিভাবে কোণ ঠাসা করে রাখতে পারে। আমরা যেমন স্বাধীনতা আপনাদেরকে দিয়েছি, এক্স্যাক্টলি সেই রকম ভাবে স্বাধীনতা কেড়ে নিতেও পারি। তাই অতিরিক্ত বাড়াবাড়ি যখনই বাংলাদেশের হয়ে যাবে, তাদেরকে টাইট দেওয়ার জন্য আমাদের এই ধরনের অস্ত্রগুলো কিন্তু আমরা পুষে রেখেছি। আপনাদের এই যে নিউজটা, কিছু পেপার কাটিং আমি দেখাচ্ছি এবং একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। দেখবেন যে ইন্ডিপেন্ডেন্স টিভি বা ইন্ডিপেন্ডেন্ট নিউজ বলে একটা চ্যানেল রয়েছে ওদের, সেই চ্যানেলে এই প্রতিবেদনগুলো দেখাচ্ছে। তো সিম্পলি চলুন প্রতিবেদনটা দেখে আসি, তারপর আপনাদের সঙ্গে আবার আলোচনায় বসছি। বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে 3 ধরনের মোট 9টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। নিষিদ্ধ করা পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়। তবে সমুদ্রপথে মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে এসব বাংলাদেশি পণ্য ভারতে যেতে পারবে। এনবিআরের তথ্য বলছে, গত অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে এই 9 ধরনের পণ্য রপ্তানি হয় 1,645 কোটি টাকার। এর 99%ই রপ্তানি হয়েছে স্থলবন্দর দিয়ে। এ নিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে গত 3 মাসে 3 দফায় নিষেধাজ্ঞা আরোপ করল ভারত। গত 17 মে স্থলবন্দর দিয়ে ভারতের তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা ও সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয় সহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করা হয়। এর আগে গত 9 এপ্রিল ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশি পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করে দেশটি। তো দেখলেন বন্ধুরা, দেখুন বলেছিলাম না যে সুর নরম হয়ে যাচ্ছে। এখনো বাকি আছে, এখনো অনেক বাকি আছে, সুর নরম হতে এখনো অনেক বাকি আছে। আরো ভেলকে আমরা দেখাবো। যদি বাংলাদেশ তাদের নিজেদের ঠিক ট্র্যাকে না আসে, তাহলে ভেলকে আমরা দেখিয়ে দেব। তারা ধারণা করতে পারছে যে আজকে ইন্ডিয়া যদি বাংলাদেশকে কোণঠাসা করতে শুরু করে, তাহলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে? তাদের জায়গা আছে কি? আমি অনেকদিন আগে বাংলাদেশের একজন বেশ বরিষ্ঠ ব্যক্তি, একজন বরিষ্ঠ পত্রকার, একজন সাংবাদিক, তার মুখ থেকে শুনেছিলাম, যদি ভারত বাংলাদেশকে ঠাঁই না দেয় এখন বা সেই সময় 1971 সালে যদি ভারত বাংলাদেশকে ঠাঁই না দিত, জায়গা না দিত, তাহলে বাংলাদেশকে বঙ্গোপসাগরের মধ্যে থাকতে হতো। মানে এক কথায় বলতে চাইছে যে যে সমস্ত মানুষগুলো আজকে বাংলাদেশে বসবাস করছে, যারাই আজকে বাংলাদেশের থেকে ভারতের দিকে আঙুল তুলছে এবং ভারতকে বিভিন্ন ভালো খারাপ সমস্ত কথাই বলছে, তারা কিন্তু আজকে আর বাংলাদেশে থাকতো না। আজকে এই বাংলাদেশটায় বঙ্গোপসাগরের মধ্যে তলিয়ে যেত। বুঝলেন তো? জিনিসটা হচ্ছে একটু বোঝার বিষয় আছে আপনাদের প্রত্যেকের। আর যদি না বোঝেন, তাকেও সাইজ করার ব্যবস্থাও আছে। দেখুন, মানুষজনকে খুশি করতে গিয়ে এই যে ওদের উপদেষ্টারা, এই তহিদ হোসেন বলুন, আসিফ নজরুল বলুন, আরো যে সমস্ত উপদেষ্টা ছিলেন, তারপর ওই যে মাহফুজ আলম, মানে এক একজন এক এক রকম লেভেলের, মানে এক একজন এক একটা বরিষ্ঠ নেতা এরা। তো এই ধরনের নেতাদেরকে কিভাবে টাইট দিতে হয় সেটা আমরা জানি। আর এদের সবারই রিং মাস্টার তো হলো ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, বুঝলেন তো? আর এই ইউনূসের এক কথাতেই ভারত সরকার কিন্তু রীতিমতো চমকে উঠেছে। আমরা তো চমকিয়েছিলামই ভাই। এই ধরনের কথা কোনো ডিপ্লোম্যাটিক একজন ব্যক্তি বলতে পারে না, অসম্ভব, বলা যায় না। যাই হোক বন্ধুরা, আজকের এই যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার খবর শুনে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়বো আর দেখবো যে আপনাদের যে খুশি, সেই খুশির সীমানা কতদূর পর্যন্ত এগিয়েছে। অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আগামী দিনে বাংলাদেশ
কি আর ঘুরে ভারতের দিকে আঙুল দেখানোর কোন রকম সাহস করবে? যদি করে, তার জন্য আমরা কি ব্যবস্থা নেক্সট নিতে পারি, অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন। দেখুন, আমরা এক একজন এক এক রকম ফিলিংস আমাদের শেয়ার করব এই কমেন্টসে। আর এই কমেন্টস গুলো কিন্তু আগামী দিনে অনেক কিছু প্ল্যানিং বেরিয়ে আসবে, জানেন তো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখলেন। এখন এদের যে ওই বড় বড় বাতেলা, সেগুলো বন্ধ হয়ে গিয়েছে। তার কারণটা কি সেটা আপনারা সকলেই জানেন। এই নিয়ে আগামী দিনে আমরা আরো কথা বলবো। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করব। আপনারা যারা এখন আমার সঙ্গে রয়েছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন আরো সকলের কাছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।